আন্তর্জাতিক স্তরে ভারতের উত্থানকে দমিয়ে দেওয়ার চেষ্টা, নয়াদিল্লিকে কেন্দ্র করে কূটনৈতিক ষড়যন্ত্র, নানা ধরনের প্রতিরক্ষা আতাত। এই ভূ রাজনীতি চক্রান্তের নেপথ্যে কোন কালো ছায়া? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে শুরু করছি এডিটরস ডায়েরি। ভারতের সন্ত্রাস বিরোধী প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের বেদম মারের বদলা নিতে এখন মরিয়া হয়ে উঠেছে ওই পাকিস্তান। আগেই আপনাদেরকে বলেছিলাম, অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে একযোগে কাজ করছে ওই পাক প্রশাসন এবং পাক সেনা ও জঙ্গিরা। আর সেই জঙ্গি ঘাঁটিগুলো এখন স্থানান্তরিত হয়েছে ওই খাইবার পাখতুনখোয়ায়। আর এখানেই আইএসআই সন্ত্রাসের আঁতুর ঘর সাজাতে প্রস্তুত। জানা গেছে এই আইএসআই এর নেতৃত্বে জোট বেঁধেছে দুই জঙ্গি সংগঠন, ইসলামিক স্টেট এবং লস্করে তৈবা। জঙ্গিদের এই নয়া জোটের উদ্দেশ্য হচ্ছে ওই বালুচিস্তান এবং আফগানিস্তানে অস্থিরতা তৈরির পাশাপাশি নতুন করে সন্ত্রাসের নেটওয়ার্ক তৈরি করা। সেই তালিকায় কি নাম রয়েছে ভারতেরও? কারণ জানা যাচ্ছে নতুন করে জম্মু এবং কাশ্মীরেও সন্ত্রাসের বীজ বপন করা শুরু হয়েছে। সম্প্রতি ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে যে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ অর্থাৎ ওই আইএসকেপির কমান্ডার মীর শফিক মেঙ্গাল একটি পিস্তল উপহার দিচ্ছে ওই লস্কর কমান্ডার রানা মোহাম্মদ আশফাককে। জানা যাচ্ছে যে এই আইএসকেপি জঙ্গি মীর শরীফের দায়িত্ব ওই বালুচিস্তানের মাস্তুং এবং খুজদার এলাকায় জঙ্গিদের জন্য নিরাপদ জায়গা খুঁজে বের করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া। আর লস্কর কমান্ডার রানা আশফাকের দায়িত্ব ওই জঙ্গি সংগঠন বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাসী নেটওয়ার্ককে আরও বিস্তার করা। এদের নজর শুধু ওই বালুচিস্তান লিবারেশন আর্মি বা ওই তেহরিকে তালিবান পাকিস্তান নয়, অপারেশন সিঁদুরের প্রতিশোধ নেওয়াও তাদের অন্যতম লক্ষ্য। আপনারা সকলেই এই লস্করে তৈবা সম্পর্কে কম বেশি জানেন, কিন্তু ওই আইএসকেপি সম্পর্কে জানেন কি? আপনাদেরকে জানিয়ে রাখি, এই আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আফগানিস্তানের একেবারে অভ্যন্তরে তাদের তৎপরতা বাড়তে শুরু করে ওই 2021 সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই। 2021 আগস্টের শেষ দিকে আমেরিকার একদম শেষ বিমানটি কাবুল বিমানবন্দর থেকে ছাড়ার সময় ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করেছিল পশ্চিম এশিয়ার এই জঙ্গি সংগঠনটি। আইএসকেপি বরাবরই ওই তালিবান বিরোধী। তাদের ওপর আবার পাক সেনা এবং আইএসআই এর কোনো নিয়ন্ত্রণ নেই। আন্তর্জাতিক গোয়েন্দা মহলের মতে এই দুটি জঙ্গি সংগঠনের মধ্যে এখন এক প্রকার পারস্পরিক সহযোগিতা তৈরি হচ্ছে। বালুচিস্তানের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে লস্করের পুরনো নেটওয়ার্ক আর ওই আইএসকেপির নতুন যুদ্ধ কৌশল একত্রে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে এই জোটের রূপ ওই আফগানিস্তানের যুদ্ধকালে আল কায়দা এবং লস্করে তৈবার ঐতিহাসিক জোটের মতন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দুটি সংগঠন যদি পূর্ণমাত্রায় একসঙ্গে কাজ শুরু করে, তাহলে সেটা শুধু ওই পাকিস্তানের অভ্যন্তরই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটা নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। আর যেটা ওই প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে থাকা পাকিস্তান দেখতেই পাচ্ছে না। কারণ পাকিস্তান বরাবরই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে প্রস্তুত। এদিকে গত বুধবার পাক সেনার ধারাবাহিক অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করেছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা ওই টিটিপি। আফগানিস্তান সীমান্তে পাক আধা সেনার কনভয়ে হামলার ফলে মৃত্যু হয়েছে 11 জন পাক আধা সেনা। হামলার দায় স্বীকার করে নিয়েছে ওই তালিবান গোষ্ঠী। আসলে ওই পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনেক দিন ধরেই সক্রিয় রয়েছে টিটিপি। 2022 সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তি বৈঠক ভেস্তে গিয়েছিল।
আর তারপর থেকেই লাগাতার উত্তপ্ত হয়ে উঠছে ওই খাইবার পাখতুনখোয়া এলাকা। পাক সরকারের অভিযোগ, টিটিপিকে পেছন থেকে মদদ দিচ্ছে তালিবান শাসিত আফগানিস্তান। টিটিপির সদস্যরা আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেয় বলেও ওই পাকিস্তানের অভিযোগ, যদিও আফগান সরকার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ইসলামাবাদ তো এও অভিযোগ করছে যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা ওই বিএলএফ এবং বালোচ রিপাবলিকান গার্ডস বা বিআরজি, সিন্ধু দেশ রেভলিউশনারি আর্মির যৌথ মঞ্চ বিএলএ জোট নাকি তৈরি হয়েছে ওই ভারতের মদতে, আর তাতেই তাদের প্রতিশোধের আগুন আরও বেড়েছে। এই আবহে একদিকে চিন্তা বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি। এটি কার্যত এক ধরনের ন্যাটো ধাঁচের প্রতিরক্ষা জোট, যেখানে পাকিস্তান পশ্চিম এশিয়ার প্রভাবশালী দেশগুলিকে পাশে টেনে ভারতের জন্য এক কূটনৈতিক চাপের পরিস্থিতি তৈরি করছে। এই চুক্তির পর থেকেই ইসলামাবাদ ইসলামিক ন্যাটোর ডাক দিয়েছে, যেখানে কাতার, বাহরাইন, ইউএই এর মতন দেশগুলোকেও যুক্ত করার চেষ্টা চলছে। এরপর চিন্তা বাড়াচ্ছে ওয়াশিংটন এবং ইসলামাবাদের সাম্প্রতিক চুক্তি। দীর্ঘদিন F-16 যুদ্ধবিমানই ছিল পাকিস্তানের বায়ুসেনার মেরুদণ্ড। এবার সেই ফাইটার জেটগুলোকে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাজিয়ে তুলতে চলেছে ওই ট্রাম্প প্রশাসন। এই মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মারণাস্ত্র দিয়ে শত্রুপক্ষকে দৃষ্টিসীমার বাইরেও আঘাত হানা সম্ভব। পাকিস্তান পাচ্ছে এই ক্ষেপণাস্ত্রের C-8 ভ্যারিয়েন্ট, আর ভবিষ্যতে D-3 সংস্করণ হাতে আসলে যুদ্ধক্ষেত্রে রাওয়ালপিন্ডির ফাইটার পাইলটদের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। 2019 সালে ওই অভিনন্দন বর্তমানের মিগ একেবারে ভেঙে পড়ার সময় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটিও ছিল ওই অ্যামরাম। এবার তারও উন্নত সংস্করণ পেতে চলেছে ওই পাকিস্তান। ইসলামাবাদ ছাড়া আমেরিকা থেকে এই M120 অ্যামরাম পাচ্ছে তুরস্ক এবং সৌদি আরবও। সূত্রের খবর, বর্তমানে পাক বিমান বাহিনী ওই মার্কিন ক্ষেপণাস্ত্রটির C-5 ভ্যারিয়েন্ট ব্যবহার করছে। যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতা রাখে ওই অ্যামরাম। 1991 সাল থেকে এই ক্ষেপণাস্ত্রটিকে ব্যবহার করছে মার্কিন বায়ুসেনা। 12 ফুট লম্বা এই মারণাস্ত্রটি 20 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ইসলামাবাদ যে শ্রেণীটি পেতে চলেছে তার পাল্লা 130 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ অ্যামরামের সাহায্যে দৃষ্টিশক্তির বাইরে হামলা চালাতে পারবে তারা। সব কিছু ঠিক থাকলে 2030 সাল নাগাদ এই ক্ষেপণাস্ত্রটি হাতে পাবে পাক বায়ুসেনা। যুদ্ধবিমান শক্তি বাড়াতে পাকিস্তান হাত বাড়িয়েছে রাশিয়ার দিকেও। মস্কোর তৈরি RD-93MA ইঞ্জিন, ইতিমধ্যেই চীনের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত ওই JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানে ব্যবহারের পরিকল্পনা চলছে। এই ইঞ্জিন মূলত সোভিয়েত যুগের RD-33-র উন্নত সংস্করণ, যা আগে ভারতের মিগ সিরিজেও ব্যবহার হতো। এছাড়াও বর্তমানে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে JF-17 থান্ডার ব্লক 3 নামের 4.5 প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে ওই ইসলামাবাদ। এই লড়াকু জেটে নাকি মস্কোর ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাওয়ালপিন্ডির, যা নয়াদিল্লির চিন্তা কিছুটা বাড়াতে পারে। এই গোটা প্রেক্ষাপটে আবার বিরল খনিজ সম্পদকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও শোনা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কাছে বিশেষ খনিজের রপ্তানি ঘুষ স্বরূপ ব্যবহার করে ওয়াশিংটনের সমর্থন আদায় করতে চাইছে ইসলামাবাদ, আর চীনের মোকাবেলায় রাশিয়াকে পাশে টানতে চাইছে। আবার সৌদি আরবকে ইসরায়েলি আগ্রাসনের ভয় দেখাচ্ছে। মানেটা পরিষ্কার, একে একে বন্ধু দেশগুলোকে ভারতের থেকে দূরে সরানোর চক্রান্ত। আবার অন্যদিকে আরেকটি খবরও শোনা যাচ্ছে,
220 কোটি মার্কিন ডলার দিয়ে 20টি J-10CE যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ। প্রতিটি ফাইটার জেটের দাম 6 কোটি মার্কিন ডলার। এই যুদ্ধ বিমানের ডেলিভারি শুরু হতে পারে এই 2026 থেকে 2027 সালের মধ্যেই, আর বিমানের দাম বাংলাদেশ মেটাবে আগামী 10 বছর ধরে। যদিও গোটা বিষয়টি একেবারেই গোপন রেখেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু কেন এই গোপনীয়তা? এখানেও কি সেই ওই ইসলামিক ন্যাটোর পূর্বাভাস রয়েছে? তবে একথা সত্য যে ভারতের চারিপাশে একাধিক এই ভূ রাজনৈতিক চাল চালা হচ্ছে। তবে ভারত একেবারেই অসহায় নয়। ইতিহাস বলছে ওই আমেরিকার অস্ত্র থাকা সত্ত্বেও 1965 এবং 1971 সালের যুদ্ধে ভারতের কাছে পুরোপুরি হেরেছিল পাকিস্তান। আজও ফ্রান্স, ইসরায়েল এবং রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত ভালো, যা কূটনৈতিক চাপ সৃষ্টিতে বড় ভূমিকা নিতে পারে। আফগানিস্তানের সঙ্গেও সম্পর্কের উন্নতি হচ্ছে। তাছাড়া কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে আমেরিকা কখনোই কোনো নির্ভরযোগ্য সহযোগী নয়। এর আগে অ্যামরাম সরবরাহের সময় ইসলামাবাদের ওপর বিশেষ শর্ত আরোপ করেছিল এই আমেরিকাই। ক্ষেপণাস্ত্রটি ভারতের বিরুদ্ধে ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল তারা। তাছাড়া আবার ওই সৌদিও জানিয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে তারা রাজি নয়। এর জন্য মোদী সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলে একরকম আশ্বাসও দিয়েছে তারা। ফলে ভারতকে ছলে বলে কৌশলে জব্দ করার চেষ্টা করছে এই মুহূর্তে পাকিস্তান, কিন্তু সেই চেষ্টা কি আদৌ সফল হবে? সেদিকেই থাকছে নজর। আবার অন্যদিকে এই পাকিস্তানকে শায়েস্তা করতে ভারত কি পরিকল্পনা নিচ্ছে? শত্রুর শত্রুকে মিত্র বানিয়ে কাঁটা দিয়ে কি তবে কাঁটা তুলতে চাইছে ভারত? আপনারা কি জানেন এই প্রথমবার কোনো তালিবান মন্ত্রী আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিতে এসেছেন? তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি। যদিও গত মাসেই এই মুত্তাকির নয়াদিল্লি সফরের কথা ছিল, তবে তার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। 30 সেপ্টেম্বর মুত্তাকিকে একটি অস্থায়ী ছাড় দেওয়া হয়, আর এরপরেই 9 তারিখ তার ভারত সফর। 16 অক্টোবর পর্যন্ত ভারতেই থাকবেন তালিবানের এই বিদেশ মন্ত্রী মুত্তাকি। এর আগে 15 মে মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও ভারত এখনও তালিবান সরকারকে কিন্তু স্বীকৃতি দেয়নি, উল্টে কাবুলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়ে আসছে ভারত সরকার বরাবরই এ বিষয়ে সাফ বার্তা দিয়েছে। আফগানিস্তানের মাটি কখনো কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা উচিত নয়। যদিও ভূমিকম্পের জেরে বর্তমানে আফগানিস্তানের অবস্থা খুবই সংকটজনক, তাই ভারত এখনো পর্যন্ত কয়েক দফায় ওই আফগানিস্তানে গম, ওষুধ সহ অন্য জিনিসপত্র পাঠিয়ে সাহায্য করেছে। অর্থাৎ মুত্তাকির এই সফর কাবুলে তালিবান শাসনের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন, এই সফর কিন্তু একেবারেই সাধারণ নয়। এর কূটনৈতিক তাৎপর্য রয়েছে অনেকটাই। ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর হলেও তালিবানকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। অথচ রাশিয়া ইতিমধ্যেই এই তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। কূটনৈতিক মহলে জল্পনা মুত্তাকির সফর সেই অচলায়তন ভাঙতে পারে কি? কারণ আফগানিস্তানের মাটিতে এখন মার্কিন বাহিনী না থাকলেও পাকিস্তান, চীন এবং রাশিয়ার কৌশলগত টানাপোড়েন সেখানে সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে তালিবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের জন্য ওই পাকিস্তানের বিরুদ্ধে এক প্রতিরক্ষামূলক কূটনৈতিক তাস হয়ে উঠতে পারে। পেহেলগাঁও সন্ত্রাসের ঘটনায় তালিবান সরকারের সরাসরি নিন্দা, ভারতের পাশে দাঁড়ানো এবং এরপরেই মুত্তাকির ভারত সফর সব এক নতুন কূটনৈতিক ধাপের ইঙ্গিত দিচ্ছে কি? তাছাড়া
ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করতে তালিবানের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানও একই সঙ্গে ওই আমেরিকা এবং চীনকে পাশে টেনে ভারতের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। ফলে এই মুত্তাকির সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবা বোর্ডে নতুন চাল চালা হচ্ছে, যার ফলাফল ভারতের ভবিষ্যৎ ওই বিদেশ নীতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহীও বটে। এর মধ্যে ওই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। আফগানিস্তানে এক ভারতীয় পর্যটককে ভাই বলে সম্বোধন করছেন একজন তালিবান নেতা। ওই পর্যটকের হেলমেটে থাকা ক্যামেরায় ধরা পড়েছে গোটা ভিডিওটি। আর ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে আফগানিস্তানের রাস্তা দিয়ে একটি মোটর বাইকে করে ওই পর্যটক যাচ্ছেন। রাস্তায় একজন তালিবান নেতা পাসপোর্ট চেক করার জন্য তাকে আটকায়। যুবকের পাসপোর্টে ভারতের নাম দেখে আনন্দে আত্মহারা হয়ে যেতে দেখা যায় ওই তালিবান নেতাকে। শেষমেশ ওই পর্যটককে পাসপোর্ট পর্যন্ত চেক করেননি তিনি। জানান, ভারত আফগানিস্তান ভাই ভাই, কোনো সমস্যাই নেই, পাসপোর্ট পরীক্ষা করার দরকার নেই, চেকিংয়েরও কোনো প্রয়োজন নেই। আর এই ঘটনার পরপরই ভারতে তালিবানের বিদেশমন্ত্রীর সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ গত বুধবারই আফগানিস্তানের বগরাম বায়ুসেনা ঘাঁটি ইস্যুতে তালিবানের পাশে দাঁড়িয়েছে আবার ভারত। আপনাদের আগেও একটি এপিসোডে জানিয়েছিলাম যে কিভাবে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর 2021 সালে আফগানিস্তান ছেড়েছিল মার্কিন সেনা। তবে এই মুহূর্তে ফের আমেরিকার নজর রয়েছে আফগানিস্তানের ওই বগরাম বায়ুসেনা ঘাঁটির দিকে। আমেরিকার দাবি, আফগানিস্তানের বগরাম বায়ুসেনা ঘাঁটি আমেরিকার হাতে তুলে দিক ওই তালিবানরা। ট্রাম্প নিজেই জানিয়েছেন, চীনের আধিপত্য রুখতে কূটনৈতিক দিক থেকে আফগানিস্তানের ওই বগরাম বায়ুসেনা ঘাঁটি বেশ গুরুত্বপূর্ণ। আর সেই ঘাঁটি দ্বারা বিনামূল্যে তালিবানকে বিলিয়ে দিয়েছে। তাই আফগানিস্তানে ফেলে আসা প্রতিটি জিনিসই আমেরিকার বুঝে নেওয়া উচিত। কারণ ট্রাম্প ভালো করেই জানেন ওই ঘাঁটি আমেরিকার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই বায়ুসেনা ঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় ঘাঁটি। এর রানওয়ের দৈর্ঘ্য 3600 মিটার। কার্গো বিমান থেকে সমস্ত বোমারু বিমান ওই ঘাঁটিতে অবতরণ করতে পারে। তাছাড়া এই ঘাঁটি থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই চীন পরমাণু মিসাইল তৈরি করে। অর্থাৎ চীন সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে নজর রাখতে সামরিক দিক থেকে আমেরিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বাগরাম। তাছাড়াও এই অঞ্চলে মার্কিন সেনা ঘাঁটি গড়লে রাশিয়ার ওপরেও নজর রাখা সহজ হবে ওই ট্রাম্পের পক্ষে। নজর রাখা যাবে ভারতের ওপরেও। তাছাড়া ট্রাম্পের অভিযোগ অনুযায়ী এই ঘাঁটি নাকি চীন নিয়ন্ত্রণ করে। তবে ট্রাম্প এসব বললেও তার এই দাবি একদম খারিজ করে দিয়েছে ওই তালিবানরা। আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাকির জালাল সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার উচিত আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা। আফগানিস্তানে মার্কিন সেনার আর কোনো জায়গা নেই। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে কাবুলের উত্তর দিকে এই ঘাঁটিটি ভূ রাজনীতির খেলায় তরুপের তাস হয়ে উঠতে পারে। 2021 সালের আগস্টে আমেরিকা এবং মিত্রবাহিনী আফগানিস্তান ত্যাগ করলে ঘাঁটিটি ওই আফগান সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে আফগানিস্তানে ওই বাগরামকে বাণিজ্যিক বা ওই সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করার চেষ্টা চলছে। আর সেই সম্ভাবনায় আমেরিকাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলেছে। কারণ বাগরামের অবস্থান একেবারেই কৌশলগত। এর মানে হলো যে এই ঘাঁটি নিয়ন্ত্রণ থাকবে যার হাতে, সে গোটা অঞ্চলের গতি প্রকৃতি নির্ধারণ করতে পারবে। ট্রাম্প আগেই দাবি করেছিলেন যে বাগরামের মতন ঘাঁটি ফেলে আসা মানেই শত্রুর হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তুলে দেওয়া। কারণ মধ্যপ্রাচ্য থেকে সরে এলেও আমেরিকার চিরশত্রু চীনকে ঘিরে রাখতে হলে আফগানিস্তানের ওই মাটি অপরিহার্য। বিশেষ করে বাগরাম যেখানে দাঁড়িয়ে সেখানে একসঙ্গে
তিন প্রতিদ্বন্দ্বী শক্তি চীন, রাশিয়া, ইরানের ওপর নজরদারি সম্ভব, নজর রাখা সম্ভব ভারতের দিকেও। ট্রাম্পের ইচ্ছে তাই ওই বাগরামকে অন্তত রিটার্ন গেটওয়ে হিসেবে রেখে দেওয়ার, মানে ভবিষ্যতে প্রয়োজনে আবার মার্কিন সেনা আফগানিস্তানে যদি ঢুকতে চায় তাহলে বাগরামই হবে তাদের সেরা প্রবেশদ্বার। তবে এখানে একটা টার্নিং পয়েন্ট এনে দিয়েছে ওই মস্কোতে অনুষ্ঠিত মস্কো ফরম্যাটের 7ম বৈঠক। এই বৈঠকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলের মার্কিন প্রচেষ্টার বিরোধিতার জন্য রাশিয়া, চীন এবং আরও 7টি দেশের প্রচেষ্টাকে সমর্থন করেছে ভারত। এখন এই বিরোধিতার মুখে ট্রাম্পের দাবি টিকবে না বলেই মনে করা হচ্ছে। আর অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে আদায় কাজকলায়। উন্নতি হচ্ছে অন্যদিকে আবার ভারত আফগানিস্তানের সম্পর্কে। আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক লড়াই এই মুহূর্তে এক টান টান উত্তেজনায় পৌঁছেছে। ভারত যে কোনোভাবেই মাথা নত করবে না, একের পর এক সিদ্ধান্তে তা পরিষ্কার। আর এই লড়াই শেষে যদি ভারত একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তবে বিশ্বের মানচিত্রে ভারত যে ফের একবার শ্রেষ্ঠ আসন দখলের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তা বলাই বাহুল্য। আজ এ পর্যন্তই। নমস্কার।